আমি ওয়াহিদা খানম বলি। আজকে তোমাদেরকে পড়াবো দশম অধ্যায়ের দুটি ইম্পর্টেন্ট টপিকস, এসিড এবং ক্ষারক। এসিড এবং ক্ষারক আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা যে বিভিন্ন ধরনের ফল, সবজি ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, তার অনেকগুলোর মধ্যেই এসিড এবং ক্ষারক বিদ্যমান। এছাড়াও খাবার লবণ, তারপরে ভিনেগার, চুন, এগুলোতেও এসিড এবং ক্ষারক এর কোনো না কোনোটি উপস্থিত থাকে। অ্যান্টাসিড ওষুধও আমরা খেয়ে থাকি। তো এই অ্যান্টাসিড ওষুধেও এসিড আছে নাকি ক্ষারক আছে, এটাও কিন্তু আমরা আজকের পাঠে জেনে যাব। তো দেখো, এসিড এবং ক্ষারক পড়ানোর আগে আমি তোমাদেরকে এসিড এবং ক্ষারক চেনাতে সক্ষম হয় যে জিনিসটি, অর্থাৎ নির্দেশক যা প্রমাণ করে যে কোনো বস্তু এসিড, ক্ষারক নাকি লবণ, সেই নির্দেশক সম্পর্কে তোমাদেরকে ধারণা দিতে চাই। নির্দেশক কি? নির্দেশক হচ্ছে সেই পদার্থ যা নিজের রং বা বর্ণ পরিবর্তন করার মাধ্যমে কোনো একটি বস্তু এসিড, ক্ষারক নাকি লবণ তা বোঝায়। ঠিক আছে? তো বিভিন্ন ধরনের নির্দেশক আছে, যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনোলফথ্যালিন এবং লিটমাস পেপার। আমার কাছে দুই ধরনের লিটমাস পেপার আছে, যেটা দিয়ে আজকে আমরা এসিড এবং ক্ষারক, যে লিটমাস পেপার আমরা বলছি, যে লিটমাস পেপার যেহেতু নির্দেশক, এটা প্রমাণ করে যে কোনো বস্তু এসিড নাকি ক্ষারক, এটা দিয়ে আমরা এসিড এবং ক্ষারক যে কোনো বস্তু কিনা সেটা আমরা আজকের এই ক্লাসে পরীক্ষা করে দেখব। তো প্রথমে আমি এসিডের বৈশিষ্ট্যে যাই, যে একটা জিনিস যে এসিড আমরা বলছি এটা এসিড, আসলে সেটা আমরা কি কি বৈশিষ্ট্য দেখে বা কি কি আমরা কারণ দেখে এটা চিহ্নিত করব যে এটা আসলে এসিড। তো দেখো, আমি এখানে কিছু এসিডের নাম লিখেছি। প্রথমে আছে এসিটিক অ্যাসিড, যেটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। আসলে জৈব অ্যাসিড খাদ্য হিসেবে গ্রহণ করা যায়, ঠিক আছে? যেমন সাইট্রিক অ্যাসিড, এটা লেবুতে থাকে, লেবু আমরা খাই। টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড, এটাও আমরা গ্রহণ করি। অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো সব জৈব অ্যাসিড যেগুলো খাদ্যদ্রব্যে থাকে। আর কিছু কিছু অ্যাসিড আছে খনিজ অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি না। তো এখানে যে দেখো, এখানে প্রথমেই আমরা বলছি ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড, এটা। তারপরে অক্সালিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। এই চারটা অ্যাসিডের গঠন তুমি যদি একটু ভালো করে পর্যবেক্ষণ করো, তাহলে তুমি খুব কমন একটা জিনিস পাবে। কমন জিনিসটা কি বলো তো? কমন জিনিসটা হচ্ছে যে এই যে চারটা অ্যাসিড তুমি দেখছো, এই চারটা অ্যাসিডের গঠনে এক বা একাধিক হাইড্রোজেন আছে। প্রথমে দেখো, আমরা অ্যাসিটিক অ্যাসিডে দেখতে পাচ্ছি 3 এবং 1, 4টি হাইড্রোজেন। এরপরে অক্সালিক অ্যাসিডে দেখছি 2টি হাইড্রোজেন। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে দেখছি 1টা হাইড্রোজেন এবং আমরা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখছি 4টা হাইড্রোজেন। তো এখানে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি? একাধিক হাইড্রোজেন দেখতে পাচ্ছি। তো এখানে তাহলে অ্যাসিড এর একটি বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যে অ্যাসিড হতে হলে অবশ্যই এখানে কি হতে হয়? এক বা একাধিক হাইড্রোজেন থাকতে হবে। শুধু এক বা একাধিক হাইড্রোজেন থাকলেই যে সেটা অ্যাসিড এমনটি নয়। এক বা একাধিক হাইড্রোজেন থাকার সাথে সাথে অ্যাসিড যদি হয়, তাহলে সেটা অবশ্যই পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। যেমন দেখো, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন এটা পানির সাথে মিশ্রিত হবে, তখন এটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে এবং ক্লোরিনটা আলাদা হয়ে যাবে। তাহলে অ্যাসিডের সংজ্ঞা আমরা এটা বলতে পারি যে যে সকল পদার্থ এক বা একাধিক হাইড্রোজেন নিয়ে গঠিত এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন প্রদান করতে পারে, সেই সকল পদার্থকে আমরা অ্যাসিড বলতে পারি। ব্যতিক্রম আছে, দেখো খেয়াল করো, এখানে আমি লিখছি CH4। এখানে CH4 হচ্ছে মিথেন, ঠিক আছে? এখানে একের অধিক 4টি হাইড্রোজেন আছে, কিন্তু তারপরেও আমরা মিথেনকে অ্যাসিড বলি না। এখানে তোমাদের 2 মার্কের একটা প্রশ্ন আসে যে মিথেনকে অ্যাসিড বলা হয় না কেন? মিথেনকে আমরা এই কারণে অ্যাসিড বলি না, কারণ মিথেন 4টা হাইড্রোজেন নিয়ে গঠিত হলেও এটা পানিতে হাইড্রোজেন আয়ন প্রদান করতে অক্ষম, অর্থাৎ মিথেন পানিতে হাইড্রোজেন আয়ন প্রদান করে না। এই কারণে মিথেনকে আমরা কি বলে থাকি? আমরা মিথেনকে অ্যাসিড বলি না, ঠিক আছে? এরপরে আমরা অ্যাসিডের একটা সাধারণ বৈশিষ্ট্য হিসেবে এটা জানতে পারি যে অ্যাসিড টক স্বাদযুক্ত হয়। জৈব অ্যাসিড, যে অ্যাসিডগুলো আমরা গ্রহণ করতে পারি, এরকম অ্যাসিড টক স্বাদযুক্ত হয়। আমার কাছে একটা লেবু আছে, এই লেবুর টেস্ট তোমরা সবাই জানো যে লেবু আসলে কি হয়? লেবু টক হয়, তাই না? আমরা সাথে যখন লেবু গ্রহণ করি টক হয়, এর কারণ এখানে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান। তো অ্যাসিডের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লিটমাস পেপার, যেটা নির্দেশক, যেটা অ্যাসিড এবং ক্ষারক আলাদা করতে সহায়তা করে। কিন্তু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে নীল লিটমাস পেপার যদি অ্যাসিডের দ্রবণে দেওয়া হয়, তাহলে সেটা লাল বর্ণের হয়।
লেবুর রসে আমি যদি এটা অ্যাসিড থাকে তাহলে এটা অবশ্যই নীল লিটমাসকে কি করবে, লাল করে দেবে। হ্যাঁ, কিন্তু লাল লিটমাসকে এটা কোনো লাল লিটমাসে এটা এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি নীল লিটমাস পেপার দিয়ে দেখি যে এটা রং আসলে লাল হয়ে যাচ্ছে কিনা। তো দেখো এই যে নীল লিটমাস পেপার, ভালো করে খেয়াল করো, নীল লিটমাস পেপার আমি এখন অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিডের আমি এটা এখন ভেজাবো। যদি এটা লাল রং ধারণ করে তাহলে তুমি বুঝবে যে এটা হচ্ছে সত্যিকারেরই এখানে হচ্ছে অ্যাসিড রয়েছে। যে নীল লিটমাস পেপার আমি দিলাম লেবুতে, এই যে দেখো লিটমাস পেপারটা, নীল লিটমাস পেপারটা কি হয়ে গেল, লাল রঙের হয়ে গেল। তার মানে লেবুতে অবশ্যই কি ছিল, অ্যাসিড ছিল। কারণ লিটমাস পেপার, নীল লিটমাস পেপার অ্যাসিডের দ্রবণে গেলে সেটা হচ্ছে লাল বর্ণ ধারণ করে। এই যে লাল রং দেখতে পাচ্ছ সবাই, নীল লিটমাস পেপারটা কিরকম লাল হয়ে গিয়েছে। এখন আমরা যদি এখানে লাল লিটমাস পেপার দিয়ে দেখি, লাল লিটমাস পেপার দিয়ে যদি দেখি তাহলে দেখো লিটমাস পেপারটা ভিজে গেলেও এখানে কোনো রঙের পরিবর্তন হলো না। কারণ লাল লিটমাস পেপার অ্যাসিডে নয়, এটা ক্ষারকে যদি দিই, ক্ষারকের দ্রবণে দিই তাহলে এটা কি হবে, নীল বর্ণ ধারণ করবে। তাহলে অ্যাসিডের যদি কয়েকটি যদি লিখে প্রশ্ন যদি এরকম দেয় যে অ্যাসিডের কয়েকটি বৈশিষ্ট্য লিখো, তুমি কি কি দিবে, যে অ্যাসিড হতে হলে অবশ্যই এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, অ্যাসিড হতে হলে অবশ্যই পানিতে হাইড্রোজেন আয়ন প্রদান করবে, অ্যাসিড টক স্বাদযুক্ত, এবং অ্যাসিড নীল লিটমাস পেপারকে কি করে দেয়, লাল করে দেয়। এই রকম হচ্ছে বৈশিষ্ট্যগুলো তোমরা লিখতে পারো। এবার আসি ক্ষারকে। ক্ষারকের গঠন দেখবো আমরা। ক্ষারকের গঠনে প্রথমে আমরা দুটো ক্ষারকের উদাহরণ দিয়েছি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উভয়ের গঠনের ক্ষেত্রে দেখো অক্সিজেন এবং হাইড্রোজেন উভয়ই উপস্থিত। এখানে অক্সিজেন উপস্থিত এবং হাইড্রোজেন উপস্থিত। তো তাহলে আমরা এখান থেকে একটা বৈশিষ্ট্য পেলাম যে ক্ষারক হতে হলে অবশ্যই অক্সিজেন এবং হাইড্রোজেন থাকতে হবে। এবং শুধুমাত্র অক্সিজেন এবং হাইড্রোজেনটাই বৈশিষ্ট্য নয়, এই অক্সিজেন এবং হাইড্রোজেন থাকার সাথে সাথে ক্ষারক পানিতে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। যদি হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তাহলে অবশ্যই সেটি কি হবে, ক্ষারক হবে। এখানে দেখো কিছু এখানে ব্যতিক্রম আছে, যেমন ধরো অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াতে একাধিক হাইড্রোজেন থাকলেও অ্যামোনিয়াতে একাধিক হাইড্রোজেন থাকলেও কি নেই, এখানে অক্সিজেন নেই। এখন তুমি যদি মনে করো যে অক্সিজেন যেহেতু নাই, আমরা যেহেতু পড়েছি যে ক্ষারক মানে অক্সিজেন এবং হাইড্রোজেন উভয় থাকতে হবে, সেক্ষেত্রে একটু দেখো যে এখানে অক্সিজেন উপস্থিত না থাকলেও অ্যামোনিয়া আবার পানির সাথে দ্রবীভূত হলে এটা হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করতে সক্ষম। ঠিক আছে, তো এই যে যেহেতু এরা হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করতে সক্ষম, তাই অবশ্যই এটা কি একটি হচ্ছে ক্ষারক। ঠিক আছে, একটি ক্ষারক বলে আমরা বুঝবো। এছাড়াও ক্ষারকের আরো বৈশিষ্ট্য আমরা দিতে পারি, যেমন ক্ষারক হচ্ছে কটু স্বাদযুক্ত এবং ক্ষারক লাল লিটমাস পেপারকে নীল রং করতে সহায়তা করে। আমরা তো জানি যে সাবানে ক্ষার থাকে, তাই না? সকল সাবানের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সাবানকে ধরলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে সাবান হচ্ছে একটু স্লিপারি, পিচ্ছিল ধরনের। হ্যাঁ, এটাও একটা ক্ষারকের বৈশিষ্ট্য। তো এখানে দেখো এই সাবান আমি হচ্ছে যদি এই সাবানে লিটমাস পেপার দিই, স্লিপ করছে, যেহেতু বললাম যে ক্ষারকের একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে পিচ্ছিল হয়। তো এখানে আমি যদি হচ্ছে লাল লিটমাস পেপার দিই তাহলে এটা কি হয়ে যাবে, নীল বর্ণের হবে। তো এই যে দেখো আমার হাতে লাল লিটমাস পেপার, এটা আমি যখনই সাবানে দিব, সাবানে যেহেতু ক্ষার আছে তাহলে এটা কি হবে, নীল বর্ণের হয়ে যাবে। এই যে দেখো দেওয়া মাত্র এটা কি হয়েছে, নীল বর্ণ ধারণ করেছে। তার মানে সাবানে কি রয়েছে, অবশ্যই ক্ষার রয়েছে। তো এই গেল তোমার অ্যাসিড এবং ক্ষারের বৈশিষ্ট্য। এছাড়াও আমরা জেনে থাকি যে আসলে ক্ষারক হচ্ছে ধাতব অক্সাইড বা এক ধরনের হাইড্রোক্সাইড। এটা মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে ক্ষারক, যে ক্ষারক একটা ক্ষারক পানিতে দ্রবীভূত হয় এবং একটা পানিতে দ্রবীভূত হয় না। যেটা পানিতে দ্রবীভূত হয় সেটাকে আমরা ক্ষার বলছি। সুতরাং ক্ষার একটা নির্দিষ্ট বা এক বিশেষ প্রকারের হচ্ছে ক্ষারক, আর যা পানিতে দ্রবীভূত হয় না সেটা হচ্ছে ক্ষারক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ক্ষার যেহেতু পানিতে দ্রবীভূত হয়, সুতরাং সকল ক্ষার ক্ষারক। কিন্তু সকল ক্ষারক, কারণ ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না, তাই সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন
যে ক্ষারক আসলে দুই প্রকার, একটা ক্ষার এবং একটা ক্ষারক। ক্ষার পানিতে দ্রবীভূত হয় আর ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না। তাই ক্ষার এক ধরনের ক্ষারক হলেও ক্ষারক ক্ষার নয়। ঠিক আছে, তো আজকের পড়া এই পর্যন্তই। ঠিক আছে, তোমাদের আশা করছি অ্যাসিড এবং ক্ষারক নিয়ে আর কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে লাইভ ক্লাসে যখন আমরা পড়বো তখন তোমরা আমাকে প্রশ্ন করে তোমাদের সমস্যার সমাধান করে নেবে। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।